দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা এমন একটি প্রসঙ্গ বেছে নিয়ে থাকি যেটি কোনো না কোনোভাবে দেশের অধিকাংশে মানুষকে সম্পৃক্ত করছে বা দেশের অধিকাংশ মানুষ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছে। আজকে আমাদের কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে কাজীর কাজ ও নারী। সুপ্রিয় দর্শক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার বা বিবাহ নিবন্ধক হিসেবে নারীরা কাজের যোগ্য নয় বলে এক রায়ে জানিয়েছে বাংলাদেশের হাইকোর্ট, এবং এই রায়কে কেন্দ্র করে দেশে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। সংবিধানে ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিককে যে সম অধিকার দেওয়া হয়েছে, এই রায় সেই অধিকার পরিপন্থী কিনা সেই বিষয়েও বিস্তর আলোচনা চলছে। ম্যারেজ রেজিস্ট্রার বা বিবাহ নিবন্ধকের কাজে নারীদের অযোগ্য হবার কারণ হিসেবে নারীদের যে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাবকে দায়ী করা হয়েছে। নারীর স্বাভাবিক স্বাস্থ্যচক্রকে নারীর ফিজিক্যাল ডিসকোয়ালিফিকেশন বা শারীরিক অযোগ্যতা হিসেবে বিচারকেরা যে রায় ঘোষণা করেছেন তা কতখানি ন্যায্য? আদালতের এই রায় কি পিতৃতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থারই যে বিদ্যমান লিঙ্গ বৈষম্য তারই অনুগামী, নাকি এই রায় নতুন কিছু? আমরা এই চারিদিক খতিয়ে দেখতে চাই। আর এই নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুল বাসেত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়া আজকে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও দুজন। রয়েছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের সাবেক বিচারপতি তিনি, এবং আরও রয়েছেন মানবাধিকার কর্মী এবং আইনজীবী কামরুন নাহার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের দেশের কথা দশের কথায়। আজকের আলোচনাটি বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই যে রায়, এই রায়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি অবাক এবং হতভম্ব। এই রায় নিশ্চিতভাবে আমাদের সংবিধানের যে 28 এবং 29 অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ সকলের সমান অধিকারের যে কথা রয়েছে তার সাথে সাংঘর্ষিক। এখন দেখুন, এই কাজী তার একমাত্র কাজ হচ্ছে বিবাহ নিবন্ধন বা বিবাহ রেজিস্ট্রেশন করা। এর বাইরে তার আদৌ কোনো কাজ নেই, এবং এটা কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে নয়। ধর্মে, শরিয়াত আইনে বা অন্য কোনো আইনে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশনের কোনো কথাই নাই। বিবাহ মুসলিম আইনে একটি চুক্তি, কন্ট্রাক্ট। এই চুক্তির জন্য প্রয়োজন দুই পক্ষের কনসেন্ট এবং সাক্ষী ইত্যাদির উপস্থিতি। কাজীর কাজ হচ্ছে দেখা যে উভয় পক্ষ এই চুক্তিতে সম্মত হয়েছে কিনা, অর্থাৎ কবুল বলেছে কিনা, এটা শোনা। এবং এটা শোনা হলে যথোপযুক্ত সাক্ষী থাকলে তার পরবর্তী কাজ হচ্ছে এই বিয়ের ব্যাপারে সমস্ত যে বই থাকে, বালাম বই, সেই বইতে সমস্ত কিছু উল্লেখ করে কত মোহরানা হলো ইত্যাদি ইত্যাদি করে পরে উভয় পক্ষের পাত্র এবং পাত্রীর দস্তখত গ্রহণ করা, সাক্ষীদের দস্তখত গ্রহণ করা, এইভাবেই নিবন্ধন। এবং এইখানেই কিন্তু কাজীর কাজ শেষ। এর বাইরে কাজীর আর অন্য কোনো কর্তব্য নেই। আমরা সামাজিকভাবে যেটা করা হয়, এবং এটা করা হয়েছে 1974 সনের যে আইন তাদের, যেটা আমি আগে বললাম, এই আইনটি কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, এবং রেজিস্ট্রেশন না করলেও কিন্তু বিয়ে বৈধ। তবে রেজিস্ট্রেশন না করলে আপনার সেটা তার জন্য সাজার বিধান রয়েছে, এইটুকুই। এখন তার কাজ, যেটা আমি বললাম, তার একমাত্র কাজ হচ্ছে বিয়ে রেজিস্ট্রেশন করা। এইখানে কোনো কলেমা পড়ানো বা কোনো আপনার ধর্মীয় কিছু পাঠ করা, এগুলো কোনো প্রয়োজন নেই। অবশ্য সামাজিকভাবে বিয়ের সামাজিকভাবে বিয়ের পরে মোনাজাত করা হয়, সেখানে কাজীর তো কোনো দরকার নেই। মোনাজাত যে কেউ পড়াতে পারে, অর্থাৎ এখানে আপনার কোনো কলেমা পাঠ বা কোরআন থেকে তেলাওয়াত বা কোনো কিছুর প্রয়োজন নেই। এবং মসজিদে যাওয়ার তো প্রয়োজনই আসে না। মসজিদ কেন যাবে? সে রেজিস্ট্রেশনটা হয় বিয়ে বাড়িতে কনের
পক্ষের বাড়িতে অথবা বরের পক্ষের বাড়িতে অথবা কাজীর অফিসে, সেখানে মসজিদে যাওয়ার প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর। আমি মনে করি এই রায়টি সম্পূর্ণ আপনার আইন বহির্ভূত একটি রায়, এবং আমার প্রত্যাশা যে যে পক্ষের বিরুদ্ধে রায় হয়েছে সেই পক্ষ আপিল বিভাগে যাবে, কারণ এটি সম্পূর্ণ বেআইনি এবং এখানে আইনের প্রপার ব্যাখ্যা করা হয়নি, সংবিধানের ব্যাখ্যা করা হয়নি, এবং এটি সংবিধানের লঙ্ঘন ছাড়া আর কিছু নয়। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আরেকটা কথা, জি বলুন। আরেকটা কথা, যে কেউ কিন্তু কাজী হতে পারে, কাজী হওয়ার জন্য কোনো আলেম ওলেমা দরকার নেই, কিন্তু শুধু বিবাহ সংক্রান্ত বিধিগুলো জানলেই উনি কাজী হতে পারেন, আর কিছু প্রয়োজন নেই। ধন্যবাদ। এখানে দু একটি যে আইনের কথা আপনি উল্লেখ করছিলেন, এই বিষয়গুলো সাধারণ নাগরিকরা বোঝার সুবিধার্থে আমি এই আইনের দুটো অনুচ্ছেদ একটু পড়তে চাই, পড়ে মাহবুবুল বাসেদ আপনার কাছে আসব। এখানে বিচারপতি চৌধুরী মানিক তিনি উল্লেখ করছিলেন ২৮ অনুচ্ছেদের কথা, ১৯ অনুচ্ছেদের ২৯-এর কথা। আমি একটু পড়ি যে ২৮-এর ১-এ বলা রয়েছে যে কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। এবং ২৮-এর ২ সেটি বলছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমানাধিকার লাভ করবে। এবং ২৯-এর ১ সেই ধারায় সরকারি নিয়োগ লাভে যে সমতা দেওয়া দরকার বা প্রয়োজন, সেই প্রসঙ্গটিকে জোর দিয়ে বলা হচ্ছে। ১ অনুচ্ছেদে বলা হচ্ছে প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। এবং এই একই অনুচ্ছেদে ২-এ বলছে কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। এরকম আরও একটি আইন আছে, এটির কথা আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে ৪০, সংবিধানের ৪০-এ এটি আছে। এটি পেশা এবং বৃত্তির স্বাধীনতা, সকল নাগরিকের পেশা এবং বৃত্তির স্বাধীনতা নিশ্চিত করবার ক্ষেত্রে বলা হয়েছে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। এইবার মাহবুবুল বাসেদ, সংবিধান বলছে যে নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। এখন এই যে রায় এলো, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমাকে একটু সময় দিতে হবে। আসলে বিষয়টার সাথে ৩-৪টি বিষয় জড়িত। একটা হলো সরকারি সিদ্ধান্ত, আরেকটা হলো আদালতের সিদ্ধান্ত রায়, আরেকটা হলো আমাদের সংবিধানের অনুচ্ছেদ যে ৩-৪টি বলেছেন সেটি, আরেকটা হলো আইন, আরেকটা হলো জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮। জাস্টিস মানিক ভাই যথার্থই বলেছেন, সরকারি সিদ্ধান্ত এবং মহামান্য হাইকোর্টের রায় সংবিধান পরিপন্থী। যারা আপিল করবেন তারাও এই কথাগুলোই বলবেন, জাস্টিস মানিক যে কথাগুলো বলেছেন সেগুলো। সরকারি সিদ্ধান্ত কিভাবে সংবিধান পরিপন্থী? সরকার নারী পুরুষের সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন, কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছে যখন নারী নিয়োগের প্রস্তাবটি আসলো, তখন আইন মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থী সরকারের সমতার নীতি পরিপন্থী একটি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে না, নারী কাজী নিয়োগ করা যাবে না। আমাদের মহামান্য হাইকোর্ট প্রকারান্তে সরকারের এই সিদ্ধান্তটাকে আফল করেছেন, আমার কাছে মনে হয়েছে। মহামান্য হাইকোর্টের যে অবজারভেশনগুলো, সেগুলো আমাদের সংবিধানে বর্ণিত ডিসক্রিমিনেশন, সমতা, সুযোগের মানে ইকুইটি, এগুলো সবগুলো ভায়োলেট করেছে বলে আমি মনে করি। এখানে ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই আমাদের সংবিধান অনুযায়ী। আরেকটা হলো বিবাহ এবং তালাক আইনে যে কাবিননামার যে শর্তগুলো রয়েছে, সেগুলো অনুযায়ী বিবাহ হলো একটা আইনগত আনুষ্ঠানিকতা। এটাকে ধর্মীয় আনুষ্ঠানিকতা বলা হয়েছে। একসময় এটা ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল, আইনটি আসার পর এটা আইনগত আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। বা ধর্মীয় আনুষ্ঠানিকতা যদি কেউ করতেও চায় করতে পারে, কিন্তু রাষ্ট্রীয়টা মানতেই হবে। আমি আসছি এখানে, আমাদের এখানে
বিবাহটা এখন দুই ধরনের আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। একটা হলো আনুষ্ঠানিকতা আইনগত, যেটা কাজী করে থাকেন, কাবিননামার শর্তগুলো লিখিত হয়, বর এবং কনে স্বাক্ষর করেন, মতামত নেন, এরপরে কাজী সই করেন, বিবাহের আনুষ্ঠানিকতা শেষ। এরপর আইন পরিপন্থী বা আইন বহির্ভূতভাবে এই অংশটা শেষ হওয়ার পরেই বলে আসুন আসুন আমরা বিবাহ পড়ি, বা প্রথা মেনে, আমরা যদি একটু উদারভাবে যদি বলি, একটু প্রথা আসুন আমরা বিয়ে পড়াচ্ছে, আসুন আমরা দোয়ায় অংশগ্রহণ করি। সেখানে কাজী সাহেবের সাথে একজন হুজুর থাকেন, তিনি কিছু সূরা কেরাত পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন ইত্যাদি করার পরে একটা মোনাজাত করে দেন। এটার সাথে আইনগত আনুষ্ঠানিকতা, প্রথা এবং আইন দুটো একেবারে দুই ভিন্ন বিষয়। ভিন্ন হয়েছে, দুটোকে এক করা হয়েছে। দুটোকে এক করবার কোনো সুযোগ কি আছে? না, আমি বলি এক করে এনে কি করা হচ্ছে বলেন। এক করে এনে বলা হচ্ছে এখানে যে এই যে দুয়ার অংশটা, এটা কাজী করান। কাজী নারী হলে তো তিনি ওই মিনিস্ট্রেশনের পিরিয়ডটাতে মসজিদে আসতে পারেন না। আর বিয়ে কি মসজিদে হয়? এটা তো প্রথম প্রশ্ন। আমি আসছি, উনি তো মসজিদে আসতে পারেন না, কিন্তু মসজিদে তো আপনার কি বলে আপনার দৈহিক পবিত্রতা ছাড়াও মসজিদে আসা যায়, নামাজ পড়া যায় না, নামাজ পড়া যায় না, কিন্তু দৈহিক পবিত্রতা ছাড়াও তো মসজিদে অবস্থান করা যায়। আর একজন নারী যদি কাজী হন, তার সাথে তো আরও 2-3 জন সহকারী থাকেন, তার মধ্যে তো নারীও থাকতে পারেন। আমাদের এখন টাইটেল পাস অনেক নারী পণ্ডিতেরা রয়ে গেছেন, তারাও থাকলেন, তার সাথে অসুবিধা কি? আইনগত আনুষ্ঠানিকতা শেষে ওনার যদি শারীরিক সমস্যা থাকে উনি থাকলেন না, দোয়া দুরুদ তো মানে নারী যারা আছেন তো ওনার সাথে থাকবেন, তারাও পড়াতে পারেন, অসুবিধা নেই। আরেকটা হলো যে অদ্ভুত লাগে আমার কাছে, আমি ওখানে একটা জিনিস দেখলাম যে অধিকাংশ বিয়ে মসজিদে পড়ানো হয়। এই ধারণাটা কোথা থেকে তারা পেলেন? আমি বলি, আমি জানি না এই তথ্য বা এই পরিসংখ্যান কোত্থেকে ওনারা পেয়েছেন এবং কোত্থেকে কোট করেছেন। আমার ধারণা, আমার 44 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা বলে বাংলাদেশে এখন 5% বিয়েও মসজিদে হয় না। দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বা চট্টগ্রামে কিছু কিছু গ্রামে এরকম আছে, কিন্তু এটি খুবই প্রথা মেনে হয়। বা আরও একটি বিষয় আছে, যারা খুবই শরীয়তি পন্থায় বিয়ে করতে চায়, অত্যন্ত সুন্নত মেনে, যে একেবারে এর বাইরে তারা যেতে চান না, সেই বিধান যারা মানতে চান তারা এটি করেন, মানে খুবই ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এটিকে জনজীবনের একেবারে সামগ্রিক অংশ হিসেবে ধরে নিয়ে একটি রায় দেওয়া, সেই বিষয়টি সংক্ষেপে যদি বলে শেষ করেন, আমরা আমাদের অন্য অতিথির কাছে যাব। আমার শেষ হয়ে আসছে। আরেকটা হলো ফিজিক্যাল ডিসকোয়ালিফিকেশন এখানে করা হয়েছে নারীকে 1 সপ্তাহের যে ঘটনার জন্য, মাসিকের পিরিয়ডের জন্য, টু এন্টার ইনটু দ্য মস্ক। সম্ভবত সে কারণেই এইটা করার আইনগত কর্তৃত্ব কিভাবে পেলেন ওনারা, ওনাদেরকে কোন আইন দিল, এটা আমার জানা নেই। আরেকটা হলো আমাদের সংবিধান এবং আইন, ধর্মীয় কোনো বিধিবিধান, কোরআন হাদিস অথবা অন্য কোনো বিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কোনো আদালতকে দিয়েছে কিনা আমার জানা নেই। ধন্যবাদ। আপনার কাছে এরপরে আবার আসবো। এই জায়গাটা থেকেই আমাদের অন্য আলোচক আইনজীবী কামরুন নাহার আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে মাহবুবুল বাসেদ তিনি বলছিলেন যে সরকার চেষ্টা করছে নারী পুরুষের যে বৈষম্য, লিঙ্গ বৈষম্য কমানোর জন্য, এবং যে এসডিজির কথা বলা হচ্ছে, যেই এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সরকার বহু বছর ধরে বহু রকমভাবে নানাবিধ চেষ্টা করে যাচ্ছে। এবং এর মধ্যে আমি যদি ভুল করে না থাকি তাহলে 5 নম্বর যে লক্ষ্য, সেখানে কিন্তু বারংবার যেটি বলা হচ্ছে যে এই এসডিজিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে 5 নম্বর লক্ষ্য বলছে যে নারীর অধিকার সংরক্ষণ এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে হবে, এবং এক্ষেত্রে মানে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা, নারীর জন্য কাজের সমান সুযোগ তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো দেখভাল করা, এবং এর জন্য আরও যা কিছু করা দরকার সমস্ত কিছু সরকার করছে। তো এই বাস্তবতায় এখানে নারীর যেটি স্বাভাবিক জীবন চক্র, তার প্রতি মাসে তার যে পিরিয়ড বা ঋতুস্রাব, সেইটিকে কি তার অযোগ্যতা বা শারীরিক ডিসকোয়ালিফিকেশন বা তিনি অযোগ্য, এইটা দেখবার সুযোগ কোথাও আছে কিনা? আইনগত সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আসলে আমরা আধুনিকতার দিকে নয়, আপনি তো সবগুলো উন্নয়নের কথা বললেন, বরং এটা হলো আমরা এর থেকে আমরা কি দেখলাম, রক্ষণশীলতার পথেই হাঁটছি,
উল্টো যে পথটা আমরা পেরিয়ে এসেছি, আধুনিকতা, উন্নয়ন বা আপনি নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই, যে নামেই আপনি ডাকুন না কেন, আমরা এখানে অনেকগুলো পথ পেরিয়ে এসেছি, আমরা দাবি করছি। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি যে এই ধরনের একটি পশ্চাৎপদ রায় আমাদেরকে শুনতে হলো, দেখতে হলো, বুঝতে হলো, এবং এটা আমাদেরকে হতাশ করেছে। আমরা সবসময় বলে আসছি যে নারীর অবস্থার সাথে সাথে অবস্থানের পরিবর্তন ঘটিয়েই তার নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব। এবং আপনি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলেন, এগুলো কিন্তু তখনই সম্ভব হবে যখন নারীর নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এই জায়গাতে আমি একটু আপনাকে আরো একটি বিষয় একটু জুড়ে দিতে চাই, তারপরে আপনি উত্তরটি সেটি সহ যদি বলেন। এখানে প্রাসঙ্গিকভাবে ভীষণ প্রাসঙ্গিক রকম হয়ে উঠেছে সিডো সনদের কথা। এই যে 1984 সালে বাংলাদেশ সরকার নারীর বিরুদ্ধে সকল রকমের বৈষম্য বিলোপ করবার জন্য বা দূরীকরণ করবার জন্য জাতিসংঘের যে কনভেনশন সেটিকে যে অনুমোদন করে, তো এই যে নতুন যেই রায় হলো সেটি আসলে এই যে সরকারের এত প্রচেষ্টা এবং সেখানে জাতিসংঘেরও যে উদ্যোগ, যে প্রচেষ্টা, সেটির সঙ্গেও সাংঘর্ষিক কিনা বা কেন সাংঘর্ষিক সেই ব্যাখ্যাটি আপনার কাছে শুনতে চাই। দেখুন, নারীকে অধস্তন অবস্থানে রাখতে সংস্কৃতি, প্রথা ও ধর্ম প্রতিনিয়তই যেভাবে মুখ্য ভূমিকা রেখে চলেছে, এই সাথে তাল দিয়ে কিন্তু রাষ্ট্র একইভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই অধস্তন অবস্থানের জন্য সম্পূর্ণভাবেই রাষ্ট্রই দায়ী। বিচারপতি মহোদয় খুব সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে কোথায় কিভাবে সাংবিধানিকভাবে নারীকে এই অধিকার সমভাবে ভোগ করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশে রাষ্ট্রজীবন এবং রাষ্ট্র এবং জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমানাধিকার লাভ করার কথা বলা হলেও ব্যক্তি অধিকারের ক্ষেত্রে কিন্তু নারী সবসময় বৈষম্যের শিকার। এবং এই যে আপনি সিডোর প্রসঙ্গ তুলেছেন, এবং আমরা বরাবরই দুঃখের সাথে বলছি 4 বছর পর পর সরকার কাজগোজ করে দল বেঁধে সিডো অঙ্গীকারবদ্ধ হয়ে অধিবেশনে যোগদান করেন এবং প্রত্যেকবারই অঙ্গীকারই করে আসছেন। সেই অঙ্গীকারটি কিন্তু এখন যে পর্যায়ে এসছে, যে 1979 পরে আমরা যখন এটা স্বাক্ষর করলাম, অনুস্বাক্ষর করলাম, 2 নম্বর যে অনুচ্ছেদটিকে আমরা এখন পর্যন্ত সংরক্ষণ রাখলাম, এটার মূলে কিন্তু রয়েছে এই চিন্তা ভাবনাগুলো। এবং এই চিন্তা ভাবনাগুলোর জন্য যে বিচারপতি মহোদয় বললেন না, এটা সম্পূর্ণভাবেই পরিপন্থী। এই পরিপন্থী রায় এই কারণেই কিন্তু আসছে, আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি এবং পেছনের দিকে টেনে নেওয়ার জন্য যত রকম প্রচেষ্টা আছে, সব প্রচেষ্টাগুলোর জন্য কিন্তু আমি মনে করি এখানে রাষ্ট্রকেই সর্বোচ্চ ভূমিকা নিতে হবে। এবং এই যে রকম নারী চলাফেরার সমাজের কাছে যে বাধাগুলো আছে এবং সুরক্ষার নাম এসছে, যে একজন নারী যদি কাজী হন, তিনি রাতের বেলা কি করে এই অনুষ্ঠানে যাবেন, সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? এবং এরকম অজুহাত গুলো তুলে যে নারীর যেটা জৈবিক পরিবর্তন, এটা প্রাকৃতিক যে জীবনচক্রের অংশ, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। তাহলে আপনি কি মনে করছেন, আইনজীবী কামরুন্নাহার, আপনি কি মনে করছেন যে এই রায় আসলে বিদ্যমান যে লিঙ্গ বৈষম্য রয়েছে সেইটিকে বরং আরো উস্কে দিচ্ছে? অবশ্যই। এবং আমরা সেই 150 বছর আরো পিছিয়ে যাচ্ছি। যেরকম ব্রিটিশ করেছিল যে ভোটাধিকার নিয়ে যে টানাহাচড়া, আমাদের দেশে হয়তো সেরকম কিছু হয়নি, কিন্তু এরকম রায় আমাদেরকে আরো পশ্চাৎপদতার দিকে টেনে নিয়ে যাবে। এবং আমি সমতার যে কথা বলছি সেটা কাগজি কলমেই শুধু থেকে যাবে। অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে আজকে আমাদের সঙ্গে আমরা বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে পেয়েছি। আপনার কাছে জানতে চাই, মহাত্মা গান্ধীর তার একটি বাণী রয়েছে এরকম যে দেয়ার আর আনজাস্ট লজ অ্যাজ দেয়ার আর আনজাস্ট মেন। এখন যে কোনো আইন বা কিছু হয়ে গেলে সেটি ন্যায্য হলো কিনা এটি একটি প্রশ্ন। এই একই সঙ্গে আরো একজন সেন্ট অগাস্টিন তিনি বলেছেন যে an unjust law is no law at all. যদি অন্যায্য কোনো আইন হয় সেটা আসলে আইন বলেই বিবেচিত হবে না। তো এখন এই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই, মানে আনজাস্ট ল বা অন্যায্য আইন কোনটাকে ব্যাখ্যা করা হয়? বলা হচ্ছে যে এনি ল দ্যাট ডিগ্রেডস হিউম্যান পার্সোনালিটি ইজ আনজাস্ট। তাহলে এই যে নতুন যে রায়টি হলো, যেখানে নারীকে তার স্বাভাবিক জীবন চক্র, তার প্রতি মাসে মাসিক হয়, এই মাসিক হওয়ার কারণে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হলো, এইটি কি আনজাস্ট
কিনা বা এটি আসলে ন্যায্য কিনা, এই বিষয়টি একটু আপনার কাছে বুঝতে চাই আমরা। দেখুন, ল এখানে মোটেও আনজাস্ট নয় এবং ল অত্যন্ত পরিষ্কার। যেটা আমি আগে বলেছি, কাজীর একমাত্র দায়িত্ব হচ্ছে বিয়ে নিবন্ধন করা, এর বাইরে তার কোনো দায়িত্ব নেই, বুঝলেন? উনি শুধু দেখবেন, যেটা আমি বলেছি, বিবাহ কিন্তু মুসলিম আইনে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে একটি চুক্তি। অর্থাৎ কাজী সাহেব দেখবেন যে উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে কিনা, সম্মত হলে প্রয়োজনীয় সাক্ষী থাকলে উনি নিবন্ধন করবেন, সেখানেই তার দায়িত্ব শেষ। মুনাজাতে তার কোনো ভূমিকা নেই। মুনাজাত অবশ্যই এটা একটি সামাজিক ব্যাপার, এটি মুনাজাতের উপর কিন্তু আপনার রেজিস্ট্রেশন নির্ভরশীল নয়, এবং মুনাজাতটা হয় সামাজিক কারণে, সেখানে অন্য কেউ মুনাজাত করবে, সেখানে কাজী সাহেবের আদৌ, আমি ইনসিস্ট করছি, আদৌ কোনো ভূমিকা নেই। এবং অন্যান্য আনুষ্ঠানিকতাও কাজী সাহেবের দায়িত্ব নয়। উনি শুধু ওই যে নাম টামগুলো লিখবেন, পক্ষদ্বয়ের সই গ্রহণ করবেন, সাক্ষীদের সই গ্রহণ করবেন, তার দায়িত্ব সেখানেই শেষ। এখানে একটু আপনার কাছে আরেকটু জুড়ে দিতে চাইছি। সুতরাং আইনটা অত্যন্ত পরিষ্কার এবং সংবিধানেও পরিষ্কারভাবে 27, 28, 29, 40 যেটাই বলেন অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে, এবং সেই অর্থে এই রায়টি সম্পূর্ণ অবৈধ একটি রায়, একটি বেআইনি রায়। এই যে আপনি যেটিকে রায়টির কথা বললেন, এখানে আমি আরো একটু বুঝতে চাই যে এই যে একটি রায় যেটি প্রথাকে টেনে এনে, প্রথাকে তার একটি গ্রাউন্ড ধরে নিয়ে এই প্রথাটিকেই আবার রিইনফোর্স করতে চাইছে, যে প্রথাটি আপনারা সকলে মিলে বলছেন এটি পশ্চাৎপদ, এটি মানুষকে, মানে নাগরিকের একটি বড় অংশ নারীদেরকে ডিগ্রেড করছে, কিন্তু সেই প্রথাটিকেই রিইনফোর্স করছে এই রায়। এখন তাহলে আপনাদের পরামর্শ কি? আমি বলি, আদালতের কোনো ক্ষমতা নেই এই আইনের বাইরে যাওয়ার, সংবিধানের বাইরে যাওয়ার। আমি যেটা বারবার বলছি, এই রায়টি হচ্ছে সংবিধানের সাথে 100% সাংঘর্ষিক। সুতরাং আমি আশা করি যে আপিল বিভাগে গেলে এই ত্রুটিগুলো, রায়ের মধ্যে যে ত্রুটি রয়েছে, আমি আশা করছি, আমি তো বলতে পারি না আপিল বিভাগ কি বলবে, কিন্তু আমি আশা করছি আপিল বিভাগে এটি খণ্ডিত হয়ে যাবে, কারণ এটি সম্পূর্ণ একটি বেআইনি রায়। বলতে, আমি যদি একজন প্রাক্তন বিচারপতি, আমার এই ব্যাপারে আমি দ্বিধাহীনভাবে বলতে পারি এই রায়টি সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। সুতরাং এর সমাধান আপনার আপিল বিভাগে গেলেই আমি মনে করি, এবং আমি কিন্তু এটি হাস্যকর রায়, তার সাথেও আমি সম্পূর্ণভাবে একমত। এবং এটি পশ্চাৎপদ রায় করার চেষ্টা করেছে, কিন্তু পশ্চাৎপদ রায় করার কোনো ক্ষমতা আদালতে নেই। এই জায়গাটিতে আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা সকলে মিলে বলছেন এটি আসলে কিছুতেই মেনে নেওয়ার মতো নয়, এবং এটি সংবিধানের বিভিন্ন এর সঙ্গে এটি বেআইনি বলে আপনি এবং আপনারা সকলেই বলছেন, তাহলে যারা এই রায়টি দিয়েছেন তারাও অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, বিচারক, বিজ্ঞ, আইন সম্পর্কে অনেক জানেন, তারা কোন বিবেচনায় এই ধরনের একটি সিদ্ধান্তে উভয়েই পৌঁছলেন? দেখুন, মানুষ তো ভুল করে, সবাই ভুল করে, বিচারকরাও তো মানুষ, বিচারপতিরাও তো মানুষ, বা বিচারকরাও তো মানুষ, তো ভুল হয়। কিন্তু তার মানে এই না যে যেহেতু বিচারকরা রায় দিয়েছে সেটাই বৈধ। এটা মোটেও বৈধ রায় নয়, এবং আমি প্রায় নিশ্চিত যে এটি আপিল বিভাগে গেলে খণ্ডিত হয়ে যাবে, কারণ এটি একটি অসাংবিধানিক রায়। যে কথাগুলো আদালত বলেছে বলে আমরা শুনেছি, এর কোনোটাই এখানে প্রযোজ্য নয়। আমি আবার বলছি, কাজীর একমাত্র কাজ হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন করা, নিবন্ধন করা। এবং আরেকটা কথা বলি, বিবাহ রেজিস্ট্রেশন না করলেও কিন্তু বিবাহ হয়, তবে রেজিস্ট্রেশন না করলে সাজার বিধান রয়েছে। এবং এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু আমাদের কোরআন, সুন্নাহ বা হাদিস কোথাও নাই, কিন্তু শরীয়তের আইনও রেজিস্ট্রেশন কথা বলা হয়নি। রেজিস্ট্রেশনের বিধান করা হয়েছে 1974 সনে আইন দ্বারা, কারণ বিবাহ নিয়ে অনেক অ্যাবিউজ হতো, সেই অ্যাবিউজ বন্ধ করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন পদ্ধতি। এখনো কিন্তু কোনো কাপল যদি বিবাহ রেজিস্ট্রেশন না করে, বিবাহ কিন্তু অবৈধ হয় না, বিবাহ চলবে, বিবাহ বৈধ, কিন্তু এই কাপলের সাজা হবে রেজিস্ট্রেশন, বিবাহ বা তালাক যদি রেজিস্ট্রেশন না করে। এটা হচ্ছে আইনি সাজার মুখে, কিন্তু বিবাহ কিন্তু ঠিকই হবে। সুতরাং রেজিস্ট্রেশনটা ওই অর্থে কম্পালসারি, মানে ধর্মীয়ভাবে মোটেও কম্পালসারি নয়, এটি আইন দ্বারা কম্পালসারি করা হয়েছে, মানে এটি রাষ্ট্রীয় বিধি, এটি মোটেও ধর্মীয় কোনো আচার কিছু নয়, এটা একদমই কিছু না, একেবারেই কিছু না। ধন্যবাদ।
এবং এই কাজী প্রথাটাও কিন্তু আপনার শরীয়তের আইনের কোথাও কিন্তু এই ধরনের কাজীর কথা কোনো উল্লেখ নেই। সুতরাং এটা যেটা বলা হয়েছে তাদের আপনার পাক পবিত্র থাকতে হবে, এটা সম্পূর্ণ অমূলক এবং কি বলবো মানে ইররেলেভেন্ট কথা বলা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি কাজীর কাজ ও নারী এই বিষয়ে। বাংলাদেশে যে কোনো প্রসঙ্গে যেখানে নারী সংযুক্ত বা নারী যুক্ত রয়েছে, সেখানে যে কোনো অপরাধ হোক, যে কোনো সংবাদ হোক, সেটি অনেক বেশি মুখরোচক হয়ে উঠতে দেখা যায়। এবং এই খবরটির ক্ষেত্রেও দেখা গেছে যখন এই রায়ের পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, সেই সংবাদের নিচে অনেক কমেন্ট দেওয়ার, বক্তব্য জানানোর সুযোগ থাকে। তো নানা ধরনের মন্তব্যের মধ্যে এক ধরনের একটি বড় অংশ তারা মনে করছেন যে আসলে এই রায় ঠিক আছে, নারীদের এই কাজ করবার দরকার নেই। এবং সেখানে এই রায়ে বলা হয়েছিল যে নারীদের যাতায়াতে সমস্যা হবে, দূর দূরান্তে যেতে হবে, রাত বিরেতে যেতে হবে, নারীরা তো পারবেন না। এবং এই বিষয়টিকে অনেকে সেটিকেও সমর্থন করেছেন। তো আমরা এই মানসিকতার জায়গাটিকে একটু বুঝতে চাই। এই জন্যই সাংবাদিকের কাছে মাহবুবুল বাসেদ, আমরা আপনার কাছে যেতে চাই। এই যে বলছে যে রাত বিরেতে দূর দূরান্তে নারীরা যেতে পারবেন না, নারীদের অনেক সমস্যা হবে, কি সমস্যা হবে? আসলে দেখুন, নারীরা একসময় ট্রেন চালাতো না, আসতো না তারা। এখন তারা ট্রেন চালক হিসাবে তারা অ্যাপ্লাই করেছে এবং আমার ধারণা, আমার কাছে যত তথ্য আছে, একাধিক নারী এখন ট্রেন চালক। নারীরা কি পুলিশে ছিল আগে? হ্যাঁ, ছিল না। আর্মিতে ছিল না। ফাইটার চালাচ্ছে এখন, জাল মেরে মাছ ধরছে, গাছে উঠে আপনার ওই রস তৈরি করছে খেজুর গাছের। এগুলো তো আমাদের চোখের সামনে। আমাদের প্রধানমন্ত্রী তিনি এই যে এখন বর্তমানে আছেন, তার মানে এই রায়টা যদি আরো কিছুদিন, ধরা যাক আরো 20-25 বছর আগের যদি হতো, তাহলে তো তখন তো নারী প্রধানমন্ত্রী ছিলেন না, তাহলে কি প্রথা মেনে এই রাস্তা বন্ধ করে দেওয়া হতো? না, আসলে এটা তো আসলে সভ্যতার ক্রমবিকাশ এবং ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষের রুচিবোধও চেঞ্জ হচ্ছে। এই রায়ের ব্যাপারে আমি শঙ্কিত নয়, কারণ রায়ের সাথে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। আইনজীবীরা যদি কোর্টে দাঁড়িয়ে বলেন, ওই একই কোর্টে যদি দাঁড়িয়ে বলেন যে এটার সাথে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত, আমাদেরকে একটা সার্টিফিকেট দেন, ওই একই কোর্টে একটা সার্টিফিকেট দিয়ে দেবে এটার সাথে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত। এখানেই আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা সকলে বলছেন এটি বাস্তবসম্মত নয়, এটি আইনসম্মত নয়, এটি সময় উপযোগীও নয়, এটি পশ্চাৎপদ আপনারা বলছেন। কিন্তু আমরা দেখেছি যে যখন এই খবরটি গণমাধ্যমে এসেছে, এই খবরটিকে বহু মানুষ এর নিচে কমেন্টে সমর্থন জানাচ্ছে, বলছে হ্যাঁ তা তো ঠিকই আছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? অনেক মানুষ তো সমর্থনও করছে। না, ব্যাপারটা হলো মানুষের কাছে তো এটা পরিষ্কার নয়। বিয়েটা তো দোয়া দুরুদের বিষয় নয়, আমাদের বিয়েটা হচ্ছে এখন দোয়া দুরুদের বিষয়। বাকিটা তো ভিজিবল নয়, দেখছে না কেউ। কাজী কি করছে, কাবিন নামাজে সই করছে, কাবিন নামার শর্তগুলো কি, ওই শর্তাবলীর মধ্যে দোয়া দুরুদের ব্যবস্থা আছে কিনা, হুজুরের কোনো ভূমিকা আছে কিনা, এগুলো তো আমরা জানি না, দেখছি না। আসলে তো কিছুই নাই এর মধ্যে। এগুলো তো হলো তো আনুষ্ঠানিকতা। আর দোয়া দুরুদের তো এটা হলো আমাদের সমাজের প্রচলিত বিধান। বাংলাদেশ মানেই তো সারা বিশ্বের মুসলিম দেশ নয়, বাংলাদেশের মানি বিশ্ব নয়। এক এক দেশের এক এক মুসলিম প্রথা। আপনি চীনের উইঘুর মুসলমানদের দেখেন, ওদের ওখানে মসজিদ ছাড়া বিয়ের কোনো সুযোগই নাই। রাষ্ট্রীয় কাঠামোগত কারণে, সরকারি বিধিবিধানের কলাকলির কারণে ওরা মসজিদ ছাড়া বিয়ে যেতে পারে না। ওদের ওখানে মসজিদে বিয়ে হচ্ছে, আবার নাচানাচি হচ্ছে। আমি সেদিন ইউটিউবে দেখলাম আরেক জায়গায়, আরেক মুসলিম দেশে বিয়ে হচ্ছে, তালি দিচ্ছে সবাই, এরপরে নাচ শুরু হয়ে গেল। আপনি আরবিয়ান কান্ট্রিগুলোর বিয়ের আনুষ্ঠানিকতা দেখেন, আমাদের আনুষ্ঠানিকতা দেখেন। আমাদের বিয়ে মানে হলো বিয়ে পড়ানো। বিয়ে পড়ানো মানে দোয়া দুরুদ না, বিয়ে পড়ানো তো বিয়ের একটি ক্ষুদ্র অংশ, তার সঙ্গে আরো অনেক কিছু বিষয়। এটা তো হলো আমার আপনার কাছে ক্ষুদ্র অংশ, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ তো মনে করে বিয়ে মানে হলো বিয়ে পড়ানো, কলমা পড়ানো। কলমা পড়ানো হয়, আমি কি বিয়ে করার সময় আরেকবার মুসলমান হব? ধন্যবাদ। এই জায়গা থেকে একটু কামরুন নাহার আপনার কাছে আসতে চাই। এই যে অনেকেই এই খবরটিকে বা এই রায়টিকে সমর্থন করছেন, একরকমের ব্যাখ্যা আমরা সাংবাদিক মাহবুবুল বাসেদের কাছে শুনেছি। আপনি কি এই বিষয়টির সঙ্গে আর কিছু যুক্ত করতে চান বা আপনার কোনো মন্তব্য আছে এ বিষয়ে? না, এটা তো অবশ্যই যে আমাদের দেশের সবার ধারণা কি যে নারীরা পুরুষদের চেয়ে সক্ষম নয়,
এবং এটাকে আরো প্রতিষ্ঠিত করছে এবং স্থায়ী করছে আমাদের দেশের যে অন্য কাঠামোগুলো রয়েছে। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছেন এখন যে যদি আদালত যুক্ত হয়ে যায়। এমনিতেই বাংলাদেশের সংবিধানের প্রসঙ্গে যদি আবার আসি, যে সংবিধান সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান কথা বললেও সেখানে কিন্তু এখনো অনেকগুলো বৈষম্যমূলক আইন রয়ে গেছে, এবং সেই বৈষম্যমূলক আইনগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারছি না বা বলতে দেওয়া হচ্ছে না বা দোহাই দেওয়া হচ্ছে শুধুমাত্র ধর্মে। এবং সেখানে কোনগুলো বিষয় যেগুলো হলো নারীর ব্যক্তিগত জীবন, এবং ধরেই না হচ্ছে যেগুলো ব্যক্তিগত জীবন, এবং সেগুলো কি উত্তরাধিকার, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা যাবে না, তালাক নিয়ে কথা বলা যাবে না, তেমনি সম্মতিটা নেই মা হিসেবে সন্তানের অভিভাবকত্বের বেলায়, সে শুধুমাত্র জিম্মাদার, এবং নারী সর্বদাই অধস্তন এবং তার অভিভাবকত্ব পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। এরকম যখন আইন এবং রাষ্ট্র যখন এই বিষয়গুলোকে আরো স্থায়িত্ব দান করে, তখন কিন্তু মানুষের চিন্তা ভাবনাগুলো পরিবর্তনে এটা আরো সময় সাপেক্ষ হয়ে যায়। এবং আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি, যে এই বিষয়গুলোর সঙ্গে যদি আমি এগুলোর সঙ্গে সাংঘর্ষিক যত আইন সবগুলো কিন্তু বাতিল করার কথা বলা হয়েছে সংবিধানে। একদিকে সংবিধান মহান স্থানে নিয়ে গেছে নারীকে, ঠিক আরেকদিকে আবার এই জায়গাগুলোতে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু এই মর্যাদাপূর্ণ জায়গায় নারীকে নেওয়া যাচ্ছে না। এবং আমরা সারাক্ষণ কি দেখছি, নারীকে মানুষ হিসেবে দেখা হচ্ছে না, এবং নারীকে মানুষ হিসেবে দেখুন, চিনুন, সম্মান করুন, আমরা কোথাও এর প্রতিফলন দেখছি না। এবং যেটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আবার বিভিন্ন কাঠামো দিয়ে। এবং আমাদের দেশে নারীর উপর যে কোনো ধরনের কথা বলে পার পাওয়া যায়, যে কোনো ধরনের নির্যাতন করে পার পাওয়া যায়, এটা এখন একটা সংস্কৃতি হয়ে গেছে। এবং এই সংস্কৃতির বিরুদ্ধে এটাকে এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখছি না। ঠিক একইভাবে এই আইনগুলো যেভাবে নারী পিছিয়ে পড়েছে, সেই একইভাবে সংবিধান কিন্তু আবার বলেছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করতে হলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এই বিশেষ ব্যবস্থাগুলো কি? উল্টো আমরা কি দেখছি? আমরা দেখছি রাষ্ট্রীয় পদের জন্য এই যে নিকা রেজিস্টার, রাষ্ট্রীয় পদ, এই রাষ্ট্রীয় পদটার জন্য যে অজুহাত গুলো তোলা হলো, যে খোড়া যুক্তিগুলো দেয়া হলো, সেটাকে বাহবা দিচ্ছে সেই মানুষগুলো যারা কিন্তু নারীকে ঠিক সেই অবস্থানে দেখে, এবং এটা পরিবর্তনের জন্য রাষ্ট্রের দিক থেকে কোনো ভূমিকা নেই। আমরা যতই বলি না কেন যে আমরা সচেতনতার দিকে যাব, কিন্তু সচেতন আপনি কাকে করবেন? যারা এই কমেন্টস গুলো করছে তাদেরকে আপনি অশিক্ষিত বলবেন? অশিক্ষিত তারা নন, কিন্তু তারা কি করছে? টেনে টেনে নিয়ে যাচ্ছেন, যেহেতু এটা নারীর ইস্যু, যেহেতু এটা নারীর বিষয়, এবং সেখানে ঋতুস্রাব হওয়াটাকে একটা শারীরিক অক্ষমতা বলে রেজিস্টার হওয়ার পর থেকে যে একটা অসাংবিধানিক বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা তো নেই, উল্টো আমরা একদিকে বাহবা দিচ্ছি। আমি মনে করি সেখানে অবশ্যই আপিল বিভাগ এটা বিবেচনা করবেন, এবং সেখানে এই যে রাষ্ট্রীয় পদ এবং সাংবিধানিক পদ, এর মধ্যে ধর্মীয় পদ, এই যে গুলিয়ে ফেলার বিষয়টি আমি মনে করি এখানে বের হওয়ার একটা সুযোগ তৈরি হবে। এবং আমাদের দাবি হলো এই যে নিকা বিবাহ নিবন্ধনের বিষয়গুলোকে, এটাকে ধর্মভিত্তিক না করে প্রত্যেক ধর্মের মানুষের জন্য অভিন্ন হওয়া উচিত। এবং অভিন্ন ভাবেই, যেমন আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা বলে আসছি অনেকদিন ধরে, এটা অবশ্যই ধর্মভিত্তিক হওয়ার কথা নয়। আমরা সতীদাহ প্রথা বন্ধ করতে পেরেছি, আমরা 1961 সালের উত্তরাধিকার আইনের পরিবর্তনকে মেনে নিয়েছি, কিন্তু যখনই এটা নারীর ইস্যু হয়ে যায় তখনই কিন্তু আমরা এখানে সহমত হতে পারি না, তখনই আমরা এটাকে বিদ্রোহী করি এবং এটাকে চ্যালেঞ্জ করি। এবং এটাকে, যেহেতু এটা নারীর বিষয়, সেখানে আমি মনে করি নারীর এই আপনি যে উদাহরণগুলো দিয়েছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বলুন বা যে সমতার পথে অধিকার, জি সিডো সনদের বাস্তবায়ন হোক, এগুলোর জন্য রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এগুলো উত্তরণে ভূমিকা পালন করতে হবে। অন্যথা সেই তিমিরেই থেকে যাব। আমাদের যতই উন্নয়ন হোক, ডিজিটাল বাংলাদেশ, যত উন্নয়নেরই কথা বলি না কেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়নই সম্ভব হবে না। অনেক ধন্যবাদ। এই জায়গা থেকেই আমি একটু যেতে চাই এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে। আপনি শুনছিলেন যে আইনজীবী কামরুন নাহার তিনি বাংলাদেশের একটি বৃহত্তর বাস্তবতা সামনে
এনেছেন, কারণ এই বাস্তবতা বা নারীকে এই সমাজে যেই চোখে দেখা হয় সেই বিষয়টিকে অস্বীকার করে আসলে আমরা আজকে যে বিষয়ে আলাপ করছি এই বিষয়ে আমরা কোনো রকমের গভীর জায়গায় পৌঁছানো সম্ভব নয়। এই যে নারীর মাসিককে অপবিত্র হিসেবে দেখা বা তাকে অযোগ্য বলে বিচার করা, এই যে এটি যে পশ্চাদপদতা, কিন্তু এটি তো এই সমাজেরই অংশ, এটিকে অস্বীকার করবার উপায় নেই। এটি বহু মানুষ এভাবে দেখে এবং এটি যেরকম সত্য এই সমাজে বিরাজমান, একই রকমভাবে এই অ্যাডভোকেট কামরুন নাহার সেটিও বলছিলেন যে নারী শুধু এখানে যে তাকে এই রায়ে এক ধরনের তাকে বৈষম্যের শিকার করা হয়েছে তা নয়, বাংলাদেশে এমন অনেক আইন রয়েছে যেগুলো এখনও এই দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা নারীকে সেখানে অধস্তন হিসেবে তাকে বৈষম্যের শিকার করা হয়েছে। আমি একটি উদাহরণ দিয়ে আপনার কাছে এর ব্যাখ্যা জানতে চাই। যেমন সন্তানের অভিভাবকত্বের বিষয়টি এখানে অ্যাডভোকেট নাহার তিনি তুলে এনেছিলেন, যেখানে বাংলাদেশে এখনও যখনই আদালতে কোনো প্রসঙ্গ গড়ায় সন্তানের অভিভাবকত্বের প্রসঙ্গ আসে, সেখানে পিতৃকুল, বাবার না থাকলে চাচা, ফুপু, দাদা, দাদি, অতঃপর সব বিচার বিশ্লেষণ শেষ হলে মা বা মাতৃকুলের প্রসঙ্গ আসে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটি কি আসলে এই রায়ের সঙ্গে দূরবর্তীভাবে হলেও আপনি সম্পৃক্ত মনে করছেন কিনা বা সম্পর্ক আছে কিনা? দেখুন, আমি একটু পিছনে যাই। যে কেউ কিন্তু কাজী হতে পারে, তাকে কোনো আলেম ওলেমা হতে হবে না। এবং আরেকটি কথা হলো, যেটা আমি আবার রিপিট করি, আমি যদি বোঝাতে না পেরে থাকি, কাজীর একমাত্র কাজ হচ্ছে নিবন্ধন, এর বাইরে কোনো কাজ নেই। যেই মুহূর্তে নিবন্ধন হয়ে গেল, আমাকে একটু বলতে দেন, যেই মুহূর্তে নিবন্ধন হয়ে গেল, কবুল করে উনি সইটা নিয়ে নিলেন, উনি সেই বিবাহস্থল একেবারে সাথে সাথে ত্যাগ করতে পারবেন যদি উনি খাওয়া দাওয়া করতে না চান। এরপরে যেটি আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা হয়, সেটার সাথে কাজীর কোনো সম্পৃক্ততা নেই। এবং সেটা আপনার বিয়ের আইনের সাথে, যেটা আমি বলছি, আমাদের মুসলিম আইনেই কিন্তু বিয়ে হচ্ছে একটি চুক্তি। এই চুক্তি রেজিস্ট্রেশনের বাইরে কাজীর কোনো ভূমিকা নেই। কাজী সাথে সাথে চলে যেতে পারেন। মোনাজাত বা অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা যেটা আছে তারা করতে পারেন, কিন্তু সেখানে কাজী সাহেবের কোনো ভূমিকা নেই। অনেক ধন্যবাদ, আমরা এই বিষয়টি পরিষ্কার হয়েছে। এবারে যদি আমরা একটু ওই বিষয়টাতে যাই, আবার বলি, জ্যেষ্ঠ সাংবাদিক সাহেব সার্টিফিকেটের কথা বলেছেন। আমার এখানে সার্টিফিকেটও লাগবে না। আমি মনে করি আপিল বিভাগে এটা গেলেই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রায় খণ্ডন হয়ে যাবে, কারণ এটি একটি অসাংবিধানিক রায়, একটি বেআইনি রায়। আমি বারবার এই কথাটা বলতে হচ্ছে। এখন আমাদের যে ইনহেরিটেন্সের আইন, সেটা তো অবভিয়াসলি সংবিধানের সাথে সাংঘর্ষিক। ওই একই 27, 28, 29 এগুলো সবগুলোর সাথেই সাংঘর্ষিক আমাদের ইনহেরিটেন্সের আইন। এটি নিয়ে একটি প্রচেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ীদের কারণে, আমি ধর্ম ব্যবসায়ী বলতে চাচ্ছি, এবং এদের কারণে এটা থেমে গেছে। এছাড়াও আপনার ওয়াজে যেসব কথা বলা হয়, সেখানে নারীদের বিরুদ্ধে কথা বলা হয়, নারীদের কাজে যাওয়ার বিরুদ্ধে কথা বলা হয়, কোনো ভালো কথা কিন্তু বলা হয় না। সব যত অমঙ্গলকর কথা, রাষ্ট্র বিরোধী কথা, মানুষ বিরোধী কথা, মানবতা বিরোধী কথা, সেই কথাগুলো বলা হয়। সেখানে দুর্নীতির কথা বলা হয় না, ধর্ষণ বিরোধী কথা বলা হয় না, বলাৎকার তো ওরাই করে থাকে, এইসব কথা বলা হয় না। বলা হয় হিংসার কথা, বলা হয় ঘৃণার কথা, বলা হয় সাম্প্রদায়িকতার কথা। এগুলোকে আমাদের অবশ্যই টেনে আনতে হবে। এখানে আরেকটি কথা, যে যদি কাজীদের অযোগ্য করা হয়, যে কাজীরা কিভাবে রাত বিরাত চলাফেরা করবে, তাহলে তো কোনো মহিলাই কোনো কাজে যেতে পারবে না। গার্মেন্টস কর্মী তো রাত বিরাত চলাফেরা করে, আরো অনেকেই রাত বিরাত চলাফেরা করে। সেটা তো তারা দেখবে কিভাবে এটা। এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি কোনো নাগরিক চলাফেরা করতে না পারে, সেই নাগরিকের নিরাপত্তা নিশ্চয়তা করার দায়িত্ব কার? সরকারের। এমনকি সৌদি আরব, যেখানে মুসলমান ধর্মের জন্ম, সেখানে আজ দেখেন তারা কিন্তু দরজা খুলে দিয়েছে, মহিলারা গাড়ি চালাচ্ছে, যেটা আগে ছিল না। তো সুতরাং এই জিনিসগুলো এখন এইখানে আমি কাস্টডির এবং গার্ডিয়ানশিপের ব্যাপারে একটু আইনটা ক্লিয়ার করতে চাই। কাস্টডির ব্যাপারে কিন্তু দুটো জিনিস, একটা হলো গার্ডিয়ানশিপ আর একটা কাস্টডি, দুটো কিন্তু ভিন্ন জিনিস। গার্ডিয়ানশিপের ব্যাপারে আমাদের আইনটি অবভিয়াসলি আপনার সংবিধান বিরোধী, আমি এটা পরিবর্তন প্রয়োজন মনে করি। আর কিন্তু কাস্টডির ব্যাপারে কিন্তু মেয়েরাই আপনার পেয়ে থাকে। আইনটা হচ্ছে
ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড ইজ অফ সুপ্রিম কনসিডারেশন, এটা সারা পৃথিবীতে, এবং আমাদের আদালতগুলো কিন্তু এটাই কিন্তু আইন। এখানে একটি কথা আছে যে 8 বছর বয়স পর্যন্ত ছেলের কাস্টডি পাবে মা, 8-এর উপরে হয়ে গেলে পাবে ছেলে, কিন্তু এটা কিন্তু মানা হচ্ছে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, আদালত মানছে না এই জন্য যে আদালত, ওই আরেকটা কথা আছে, ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, বাচ্চার মঙ্গল সবচেয়ে বড় কনসিডারেশন, এবং সেটাই করা হচ্ছে। এখানে একটু আপনাকে জুড়ে দিতে চাই, কিন্তু যে পার্থক্যটি রয়েছে, যেটি এই মাত্রই অ্যাডভোকেট কামরুন নাহার বলছিলেন, এবং যেটি মূল চ্যালেঞ্জের জায়গা, যেখানে বলা হচ্ছে বাবা হচ্ছেন মালিক, মা হচ্ছেন জিম্মাদার, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি সাংঘর্ষিক নয়? হ্যাঁ, গার্ডিয়ানশিপের আইনে সেটাই বলা হয়েছে, এটা পরিবর্তন করা প্রয়োজন। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আইয়ুব খানের সময় 1961 সালে এই মোল্লারা কিন্তু অনেক কি বলে আপত্তি করেছিল, তারপরে কিন্তু মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স উনি জারি করেছিলেন। আইয়ুব খানের একটা বিরাট কৃতিত্ব, নারীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, অনেক কিছু দাদার সম্পত্তি পাওয়া ইত্যাদি অনেক কিছু, তালাক, তারপরে এই আপনার বহু বিবাহ বন্ধ ইত্যাদি অনেকগুলো আইন রয়েছে 1961 সনের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে। উনি কিন্তু মোল্লাদের সকলের দাবি উপেক্ষা করে এই আইনটি করেছেন। সুতরাং মোল্লাদের উপেক্ষা করে আমাদের এগিয়ে চলতে হবে। এই ওয়াজওয়ালারা যারা নাকি ধর্ম ব্যবসায়ী, যারা এক একটা ওয়াজ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে হেলিকপ্টার করে ওয়াজে যায়, তারপরে মানুষ, আমাদের সরল মানুষগুলোকে জিম্মি করে তারপরে টাকাগুলো উঠিয়ে আনে, কিভাবে উঠিয়ে আনে, এবং একটা পয়সা ইনকাম ট্যাক্স দেয় না। তাদের রুজি তো আমি বলবো হারাম রুজি, তারা কেউ হালাল রুজি করে না, তারা হেলিকপ্টারে চড়ে এর চেয়ে সহজ পন্থা ওয়াজের মাধ্যমে আয় করার মতো সহজ আয়ের পথ কিন্তু আর নাই। এখানে ওয়াজে যেসব অন্যায় কথা, অমঙ্গলকর কথা বলা হচ্ছে, মেয়েদের কর্মবিরোধিতা করা হচ্ছে, এগুলাকে বন্ধ করা, এগুলো কিন্তু আইন দ্বারা বন্ধ করা, আইন রয়েছে কিন্তু এদের বন্ধ করার, কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি বলবো যে এদের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কিন্তু সময় এসেছে এবং নেওয়া উচিত। এরা কিন্তু দেশের 10% জনসংখ্যাও না, এদের ভোট পড়ে 4-5%। এদেরকে ভয় করার কোনো কারণ নেই, এদের সাথে আপোষ রফারও কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এরা যেসব করতেছে আমরা অবশ্যই সাংবিধানিক ভাবে চলা উচিত, এবং উত্তরাধিকারের ব্যাপারে, বিশেষ করে উত্তরাধিকারের ব্যাপারে আমাদের অবশ্যই সাংবিধানিক নিয়মটা করতে হবে। এটা একটা প্রচেষ্টা কিন্তু হয়েছিল, কিন্তু এই মোল্লাদের ভয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা নাকি অত্যন্ত নিন্দনীয়। অনেক সোফার দিস ইজ কনসার্ন, আমি বলি যে মানুষ ভুল করে বলেই তো আরো উচ্চতর আদালত রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস উচ্চতর আদালতে গেলে এই রায় টিকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো পরে আবার। আমরা আসলে অনুষ্ঠানের একবারে শেষ দিকে পৌঁছে গিয়েছি। মাহবুবুল বাসেদ, আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন যে আপনার আগের দুজন বক্তা তারা বলছিলেন যে আমাদের দেশে নারী বিদ্বেষী একটি সংস্কৃতি বিরাজমান, একটি মনোভাব বিরাজমান আমাদের মনোজগতে। উনি সামাজিক চর্চার কথা বলছিলেন যে কিভাবে নারী বিদ্বেষী বক্তব্য চারিদিকে বিরাজমান, সেটি নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে একেবারে এই সমস্ত বয়ানের কথাও তিনি বলছিলেন। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি বলুন, আমরা কি করে একটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি? আসলে আমি মনে করি যে খুব অল্প সংখ্যক যাদের মধ্যে এই মন মানসিকতা রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকার নারী পুরুষের সমতা আনয়নের জন্য মানে প্রাণান্তকরভাবে চেষ্টা করছে। একটা চমৎকার জাতীয় নারী উন্নয়ন নীতি করলো, ওই নীতির একমাত্র উদ্দেশ্য হলো নারী পুরুষের মধ্যে সমতা আনয়ন। সরকারের সকল প্রচেষ্টার মূল কেন্দ্র এটা। সেই সরকার নারীকার যে নিয়োগের এই প্রস্তাবটা কেন বাতিল করলো? বাতিল করার কারণেই তো হাইকোর্টে যেতে পারলো। আর মহামান্য হাইকোর্ট কী করলো? একটা ধারণাপ্রসূত অধিকাংশ বিয়ে হয় মসজিদে, এটা তো ঠিক না, এটা বেসলেস। 5% বিয়ে মসজিদে না, অধিকাংশ বিয়ে যেহেতু মসজিদে হয় ওনারা ধরে নিয়েছেন। সেই কারণে নারী কাজী হলে মাসিকের ওই পিরিয়ডটা তাদের পক্ষে মসজিদে অবস্থান করা উচিত নয়, এটা হলো ওনাদের অবজারভেশন। কিন্তু মানিক ভাই তো পরিষ্কার করে দিলেন বিবাহের আনুষ্ঠানিকতার সাথে ধর্মীয় বিধি বিধানের কোনো সম্পর্ক নেই। আমরা জানতে চাইছিলাম আপনার কাছে যে এই যে আমরা নারী বিদ্বেষী একটি সমাজে রয়েছে, জি, নারী বিদ্বেষীর সংখ্যা পার্সেন্টেজ তো একেবারে কম। আসলে কি ব্যাপারটা তাই? হ্যাঁ, আসলেই কম। আমাকে ওই প্রশ্নের জবাবটা দেন, সরকার কেন এই প্রস্তাবটা রিজেক্ট করলো?
সরকার যদি এই প্রস্তাবটা রিজেক্ট না করলো এই সিচুয়েশনটা তো তৈরি হতো না। এই ব্যাখ্যাটা সরকারের কাছে কে চাইবে? জিজ্ঞেস করেন আইনমন্ত্রীকে, এনে জিজ্ঞেস করেন। আপনি আইনমন্ত্রীকে জিজ্ঞেস করেন। আমাদের প্রধানমন্ত্রী তো ধর্মকর্ম করেন, প্রগতিশীল নারী নেত্রী, আমরা সবাই চিনি ওনাকে। উনার প্রণীত একটা এত চমৎকার নারী জাতীয় নারী নীতি, এটা পরিপন্থী এই সিদ্ধান্ত কেন নিল সরকার? কি কারণে বলেন? কারণটা কি? কারণ তো আমি দেখি না। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একবারে শেষ দিকে পৌঁছে গেছি। খুব সংক্ষেপে আমরা একটুখানি জেনে নিতে চাই, কামরুন নাহার, আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকে। আমরা নারী বিদ্বেষী যে সমাজ মানুষ রয়েছে সেটা নিয়ে কথা বলছিলাম, আপনার যদি আর কিছু যোগ করবার থাকে। এখানে যোগ করার একটাই আছে যে যে চিন্তা চেতনা বা দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি নারীর প্রতি এরকম আচরণ তৈরি করার প্রবণতা তৈরি করে এবং নারীকে প্রতিনিয়ত এই আমরা এবং তা যথাযথ বলে যুক্তিযুক্তভাবে উপস্থাপন করে, তা পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেককে আসলে প্রতিনিয়ত এই মানসিকতা, এই আচরণ, এই সংস্কৃতিকে প্রতিহত করতে হবে এবং এই আচরণ যেখান থেকে যেভাবেই আসুক না কেন এর বিরুদ্ধে আমাদের সক্রিয় আন্দোলন করে তুলতে হবে এবং উচিত জবাব, কঠিন ভাষায় এর জবাব দিতে হবে আমি বলে মনে করি। অনেক ধন্যবাদ। প্রত্যেকটা স্তর থেকে আমাদেরকে কাজ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এবারে আমি একটু AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার শেষ বক্তব্য সংক্ষেপে জানতে চাই। আমি মাহবুব সাহেব জ্যেষ্ঠ সাংবাদিক যে কথা বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত। এরা এই ধর্ম ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু এরা অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এই রায় তো কোনো ধর্ম ব্যবসায়ী দেননি, এই রায় তো দিয়েছেন একেবারে আদালতের সর্বোচ্চ বিজ্ঞ মানুষেরা। এই রায়ের ব্যাপারে না, এই রায়ের ব্যাপারে আমি বলি, এই রায় নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণে, এটি ঠিক হয়ে যাবে। যখনই আপিল বিভাগে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা টিকবে না, এটা টেকার মতো না, যেহেতু এটা বেআইনি ও সাংবিধানিক। তাই সুতরাং এই রায় নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, এটা টিকবে না। আচ্ছা, এখন অন্য ব্যাপারে যারা ধর্ম ব্যবসায়ীরা যারা নাকি আপনার উল্টোপাল্টা কথা বলছে, নারীদের অধিকারের বিরুদ্ধে কথা বলছে, সেটা যেটা অ্যাডভোকেট সাহেব বলেছেন প্রতিহত করতে হবে। এদের সংখ্যা খুবই কম এই ব্যাপারেও, কিন্তু এরা অন্যদের প্রভাবিত করার চেষ্টা করছে। এরা যাতে প্রভাবিত করতে না পারে অমঙ্গলকর কথা বলে, সেটার জন্য তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আর আরেকটি কথা না, সেটাই এই রায় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা টিকবে না, অনেক ধন্যবাদ, টিকতে পারে না বেআইনি রায়। জি, অনেক ধন্যবাদ। সাংবাদিক মাহবুবুল বাসেত, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে কিছু যোগ করার আছে আপনার? হ্যাঁ আছে, আমি মনে করি যে আমি ওনার সাথে একমত। আসলে এই ধর্ম ব্যবসায়ী সংখ্যা অতি নগণ্য, এদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয়, আননেসেসারি একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ট্রেনের ড্রাইভার হওয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছে ওখান থেকে তো চালক নিয়োগ দিয়ে দিয়েছে, তো কাজে নিয়োগ দিয়ে দিলে কী সমস্যা হতো? গভর্নমেন্ট দেয়নি কেন? গভর্নমেন্ট সমতার কথা বলছে, গভর্নমেন্ট এটা আফোর্ড করবে না? ধন্যবাদ, গভর্নমেন্ট সুযোগটা তৈরি করে। ধন্যবাদ। একেবারে শেষ বক্তব্য কামরুন নাহার, আপনার আর কিছু বলবার আছে? কথাটা বলি, সরকার তো সংবিধান মানতে বাধ্য, সুতরাং সরকার ভুল করেছে এই কাজীদের অ্যাপ্লিকেশন রিফিউজ করে। তারপরে আমি বলছি এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আপিল বিভাগে গেলে। ধন্যবাদ। সুতরাং আমাদের খুব বেশি সময় দেরি করতে হবে না এই জন্য। ধন্যবাদ। কামরুন নাহার, আপনার কিছু যোগ করার আছে? না, আমার যোগ করার একটাই যে সকল ক্ষেত্রে নারীর জন্য বিশেষ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে নারীর সম-অধিকার চর্চায় যেন আমরা সবাই সচেষ্ট থাকি, সে ব্যাপারে সবাইকে পদক্ষেপ নিতে অনুরোধ করব। অনেক ধন্যবাদ। আজকে আশা করি আমরা এই সফল হব। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আপনারা ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুল বাসেত, ছিলেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি আপিল বিভাগের সাবেক বিচারপতি, এবং ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী কামরুন নাহার। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ দেশের কথা দশের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা নিজেরাই শুনলেন যে এই যে রায়টি এসেছেন, আজকের এই বিজ্ঞ আলোচকেরা মনে করছেন এটি সংবিধানের সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক এবং এটি অত্যন্ত পশ্চাৎপদ, এবং সরকার বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বহু বছর ধরে নারী এবং পুরুষের মধ্যে যে লিঙ্গ বৈষম্য রয়েছে সেটি দূরীভূত করবার জন্য এই যে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, এই রায় সেগুলোর সঙ্গেও সাংঘর্ষিক বলে তারা মনে করছেন। ফলে এই রায় থেকে হয়তো উত্তরণের উপায় আছে বলেও মনে করছেন, এটি হয়তো আপিল করলেই এই বিজ্ঞ আলোচকেরা মনে করছেন এখান থেকে উত্তরণ পাওয়া সম্ভব, এবং আমরা খবরে সেইগুলো দেখতে পাচ্ছি যে অনেকে সংক্ষুব্ধ হয়েছেন, তারা আপিলের জন্য সকল প্রস্তুতি নিয়েও রেখেছেন। এখন আমরা ভবিষ্যতের দিকে চোখ রাখি, দেখা যাক যে হয়তো এই যে
রায় এসেছে সেইটি টিকবে না, এটি হচ্ছে আশাবাদ। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।